প্রতিদিনের মতো আমার স্বামী রাশেদ কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করছে। ওদের সম্পর্ক এতটাই গভীর, তাই আমি যে বাসায় আছি আর এটা যে কোনো হোটেলের কামরা নয় সেটা ওরা ভুলেই গেছে। তাই মাঝরাতে একে অপরের শরীর থেকে সুখ দিতে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। খুব জোরে একটা শব্দে শেষ রাতে আমার ঘুম ভেঙে গেছিল। দেখি পাশে রাশেদ নেই, পাশেই কাজের মেয়ের ঘর, সেখান থেকেই শব্দ আসছে। আমি উঠে সেদিকে গেলাম। ডাইনিং রুমে গিয়ে টেবিল থেকে পানি খেলাম। কাজের মেয়েটা ডাইনিং আর রান্নাঘরের মাঝে ছোট্ট একটা স্টোর রুমে মেয়েটা থাকে। ওর রুমে লাইট জ্বালানো দেখে অবাক হলাম। এত রাতে রাশেদ কি তবে ওখানে? কিন্তু কি করছে? আমার স্বামীকে আমি এতটাই বিশ্বাস করি যে এরপর কি দেখবো বুঝতেই পারিনি। স্টোর রুমের দরজা খোলাই ছিল। আমি হালকা ফাঁকা করে কৌতূহলবশত উকি মেরেছিলাম। দেখি রাশেদ মেয়েটার সাথে রঙ্গলীলায় মেতে আছে। আমার বুকের ভেতরে যেন খচ করে উঠল। বেচারা এতই ব্যস্ত ছিল যে আমার ডাইনিং রুমে লাইট জ্বালানো, পানি ঢালা কিছুরই শব্দ পাইনি। আমি এরকম একটা দৃশ্য আচমকা দেখে যেন সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না। ওকে কিছু বুঝতে না দিয়ে চুপচাপ বিছানায় এসে শুয়েছি কোনোভাবে। এদিক ওদিক কাজ শেষ করে রাশেদও এসে শুয়েছে বিছানায়, যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। আমি ঘুমোতে পারলাম না। ফজরের আজানের সময় আর থাকতে না পেরে উঠে দ্রুত ওয়াশরুমে গেলাম। হরহর করে বমি করে বেসিন ভর্তি করলাম। তারপর চোখ মুখে ঠান্ডা পানি ঝাপটা দিলাম। রাশেদরা অনেক বড় লোক, দুই ভাই ওরা। বনানীতে ওদের নিজেদের ফ্ল্যাট, ইম্পোর্ট এক্সপোর্টের ফ্যামিলি বিজনেস ওদের। আমার শ্বশুর শাশুড়ি দুজনই ইউকে থাকেন। রাশেদের বড় ভাই ভাবি সহ ওনারা সবাই ওখানেই সেটেল। আমি রাশেদের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী বিয়ের 3 মাসের মাথায় চলে যায়। আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজেরা পছন্দ করে বউ বানান। বিয়ের সময় বুঝিনি আমার মতো সাধারণ অনাকম লেখাপড়া জানা একটা মেয়ে বাড়ির বউ বানাতে এত আগ্রহ কেন তাদের। এখন বুঝি, যাতে আমি তাদের লম্পট ছেলের সব কুকৃত্তি মুখ বুঝে সহ্য করি। ছেলের প্রথম বউয়ের মতো সংসারের মুখে লাথি মেরে চলে যেতে না পারি, সেজন্যই আমাকে বউ বানানো। সকালে নাস্তা রেডি করছি, তখন আমার দু চোখ বেয়ে পানি ঝরছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করতো আমি জানি না। হয়তো সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেত। কিন্তু আমি কার কাছে যাব? আমার তো কেউ নেই তেমন। মাকে হারিয়েছি জন্মের পরপরই, আর বাবাকে 5 বছর বয়সে। মামার বাড়িতে বড় হয়েছি আমি। তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে। তারা তো আর আমাকে ফেরত নিবে না। টেবিলে বসে রাশেদ নাস্তার জন্য ডাক দিল। আমিও নাস্তা রেডি করে ওদের সামনে দিলাম। আমি নাস্তা দিতেই রাশেদ চুপচাপ খেয়ে যাচ্ছে আর মোবাইলে কথা বলছে। রাশেদের চরিত্র যে খারাপ সেটা বিয়ের কিছুদিন পর থেকেই বুঝতে পারি। কে জানে এখনো হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে। রাশেদ উঠে চলে গেল। রাশেদ মাঝে মাঝে ঢাকার বাইরে যেত ব্যবসার কাজ বলে। গত সপ্তাহে রাশেদ যখন ঢাকায় রওনা দিল, একদিন একটা অচেনা নাম্বার থেকে আমার কাছে ফোন আসলো। হ্যালো, মিসেস রাশেদ বলছেন? জি, আপনি কে? আমি কে জেনে আপনার লাভ হবে না, বরং আমি যেটা বলছি সেটা জানা আপনার জন্য লাভজনক হতে পারে। শুনুন, আপনার স্বামী রাশেদ ও সুন্দরী পিএসকে নিয়ে রিসোর্টে গেছে। আজ থেকে 3 দিন মিটিং এর নাম করে ওরা মজা মাস্তি করবে। আপনার স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট কেমন সেটা তো স্ত্রী হিসাবে আপনার জানা জরুরি, তাই না? আমি সব শুনে অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি কে? আন্দাজে বাজে কথা বলবেন না আমার স্বামীর নামে। লোকটা হেসে বলল, কুল ম্যাডাম, আমি রাশেদের সব থেকে ভালো বন্ধু ছিলাম, আর এখন শত্রু। কারণটা আপনার না জানলেও চলবে। হ্যাঁ, কেন আপনাকে এসব বলছি সেটা তো এখন বুঝতেই পারছেন। ওর সংসারে আগুন জ্বলবে, তবেই না আমি শান্তিতে ঘুমবো। আমি খুব কাছের বন্ধু ছিলাম, তাই আমি ওর সবকিছুই জানি। বলেই লোকটা ফোন রেখে দিল। রাশেদের সেই শত্রু আমাকে জানিয়ে দেবার পর আমি বেশ উদ্বিগ্নে দিন কাটাচ্ছিলাম। রাশেদকে বারবার ফোন করলেও রিসিভ করেনি। আর যখন বাসায় আসলো, ওকে জিজ্ঞাসা করলো, অস্বীকার করলো। এমনকি চেঁচামেচি করলো অনেক। বলল, এসব কি আজে বাজে কথা বলছো? আমি নাকি একটা ছোট ফ্যামিলির মেয়ে, তাই আমার মনটাও ছোট, তাই সন্দেহ করি। কিন্তু সেদিন রাশেদের ব্লেজারের পকেটে আমি কক্সবাজারে একটা রিসোর্টের মেমো পেয়েছি, কিন্তু সবে মুখ বুঝে সহ্য করেছি। আমার যে কিছুই করার নেই, আর কোনো পথ নেই। বিয়ের পর কিছুদিন রাশেদ আমাকে অনেক আদর করত। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো, বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে। আসলে নতুন একটা মেয়ের শরীর আবিষ্কারের নেশা কাজ করছিল তখন। নেশাটা কেটে যেতেই সব শেষ। আবার অন্য মেয়ের শরীর খোঁজার পালা। লাভের মধ্যে রাফিয়া চলে আসলো আমার পেটে। 2 বছরের সংসার আমার। মেয়ের বয়স 1। এতদিন তো তাও কিছু চোখে দেখিনি, কিন্তু কালকের ঘটনাটা সবসময় চোখের উপর ভাসছে। গা গুলিয়ে যাচ্ছে শুধু, বমি উঠে আসছে পেট থেকে। এতটা নিচে নামতে পারে রাশেদ? কেন জানি বিশ্বাস হচ্ছে না। আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করলাম, কি করতে পারি আমি? মামা মামিকে সবকিছু জানালে কোনো লাভ নেই। এর আগেও বলেছিলাম। ওদের উত্তর হলো, পুরুষ মানুষের একটু একটু দোষ থাকে, মানিয়ে নিতে হয়। আর আমার শ্বশুর শাশুড়িকে জানানো কি হবে জানিয়ে একই কথা বলবে। বিয়ের পর সব বলতাম, ওদের উত্তর অ্যাডজাস্ট করে নাও। আমাদের ফ্যামিলিতেও সব নর্মাল। পুলিশের কাছে যাওয়া কি লাভ? রাশেদ টাকা দিয়ে সব ম্যানেজ করে নিবে, কেউ কোনো অ্যাকশন নিবে না। আর রাশেদকে ডিভোর্স করে চলে যাওয়া, কিন্তু কোথায় যাব আমি? পড়ালেখাও তো অতটা জানি না যে ভালো কোনো চাকরি জোগাড় করে নিব। কারণ কার কাছে যাব?
শেষে একটা উপায় আছে, আমি নিজেও রাশেদের মতো পরকীয়া শুরু করে দেই। কিন্তু তাতে কি লাভ? মনে শান্তি আসবে না, মন কিছুতেই সায় দিবে না। রাশেদ নোংরা কাজ করছে, আমি কেন নোংরা হব? আচ্ছা, আর যদি রাশেদকে মেরে ফেলি? না না, এটাও কোনো সমাধান না। রাশেদ মরল, কিন্তু আমি কি পাবো? সারা জীবন জেলে পচে মরতে হবে, মাঝখানে রাফিয়ার জীবনটাও নষ্ট হবে। তবে কি নিজে গলায় দড়ি দিব? লাভ? রাশেদ আর একটা মেয়েকে নিয়ে আসবে বিয়ে করে, তার জীবনটা নষ্ট করবে। এমন কোনো উপায় কি নেই যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না? আসলে আমার তো কেউ নেই পরামর্শ করার মতো, আশ্রয় দেবার মতো। আজ রাফিয়া ইন্টার পাস করলো, অনেক ভালো রেজাল্ট করেছে। আমার খুব গর্ব হয় রাফিয়াকে নিয়ে, একদম রাশেদের মতো হয়েছে দেখতে। দেখতে দেখতে বড় হয়ে গেল মেয়েটা। রাশেদ চলে যাবার অনেক দিন হলো, 20 বছর। রাশেদ সুইসাইড করার পর আমার শ্বশুর চেয়েছিল বাংলাদেশের ব্যবসাটা গুটিয়ে নিতে, আমি তা হতে দেইনি। শক্ত হাতে হাল ধরেছি, ব্যবসা ফুলে ফেপে উঠেছে 3 গুণ। আমার চোখে এখন চশমা উঠেছে, মাথার চুলেও পাক ধরেছে। আগে সেই ঢলঢলে রূপ আর নেই। সেদিনের কথা মনে করলে হাসি পায়। ছেলে মানুষই মনে হয় ব্যাপারটা। সোশ্যাল মিডিয়ায় আমার দুঃখের কথাগুলো লিখতেই গ্রুপের একজন কমেন্ট করেন, আর সেই বুদ্ধি শুনে রাশেদের আন্ডারওয়্যারে চুলকানির ঔষধ লাগিয়ে দিয়েছিলাম। অফিস থেকে কুচকে চুলকাতে চুলকাতে বাসায় ফিরল সে। ঘরে ঢুকে ব্লেজার ছুঁড়ে মেরে ডাক্তারের সাথে ফোনে কথা বলল। আমি শুনেছিলাম সেসব কথা কিছুটা। তোমার যে নিষিদ্ধ পল্লীতে যাতায়াতের অভ্যাস আছে সেটা ওই দিনই প্রথম জেনেছিলাম। ডাক্তার তোমাকে বলেছিল ওরকম মেয়েদের কাছ থেকে ইনফেকশন হতে পারে। আমি হেসে ফেললাম। যাই হোক, ওই দিন ডাক্তারের পরামর্শের ওয়েন্টমেন্ট আমি কিন্তু তোমার কুচকি আর প্রাইভেট পার্সে লাগিয়ে দিয়েছিলাম। রাত জেগে তোমার পাশে বসেছিলাম, কিন্তু তুমি এর কি প্রতিদান দিলে? 3 দিন পর সুস্থ হয়ে অফিসে গেলে, তার 1 দিন পর পিএকে নিয়ে ঘুরতে গেলে। জানো রাশেদ, পরের 2 মাসে আরো 3 বার তোমার আন্ডারওয়্যারে ওই পাউডার লাগিয়ে দিয়েছিলাম। তবে ডাক্তারের নির্দেশ মতো তোমার সবকিছু প্রতিদিন আমি কেচে দিতাম। তুমি আমাকে এতটুকু সন্দেহ করনি। করবে কিভাবে? আমাকে তো মানুষই ভাবতে না তুমি। একটা অনাথ, কম লেখাপড়া জানা নিচু ফ্যামিলির মেয়ে আমি। তোমার বাড়িতে বাচ্চা পালবো, সংসারের কাজ করব, তোমার পছন্দের খাবার রান্না করব, আর তুমি বাহিরে বাহিরে যা খুশি তাই করে বেড়াবে, ফুর্তি করবে। আমি প্রতিবাদ করলে বাড়ি থেকে বের করে দিবে। তুমি তো জানতে আমার যাবার জায়গা নেই। আমি ফিরে আসবো তোমার কাছে। আমি তোমার খেলার পুতুল কিংবা পোষা কুকুরও বলতে পারো। সবসময় তোমার সেবা করে যাব। তোমার সব অপকর্ম মুখ বুঝে শুয়ে সেই মেয়ে যে অত্যন্ত সুকৌশলে তোমার সাথে এমনটা করবে সেটা তোমার চিন্তায়ও আসেনি। আস্তে আস্তে অফিসের অনেকেই জানতে পারলো তোমার চুলকানির ব্যাপারটা। তোমার সুন্দরী পিয়েরাও আর তোমার সাথে ট্যুরে যেতে রাজি হলো না। অনেকেই বলা বলি করতে লাগলো তোমার নাকি খারাপ রোগ হয়েছে। গুজব তো এভাবেই ছড়ায়, তারপরও তুমি বদলাওনি। একদিন মার্কেট থেকে ফিরে তোমার কোনো সাড়া না পেয়ে দারোয়ানকে ডাকলাম বাধ্য হয়ে। পরে সাড়া পাচ্ছি না দেখে ওর সাহায্যে দরজা ভেঙে ঢুকি। তারপর বিছানায় তোমার প্রাণহীন দেহটা দেখে চিৎকার করে উঠেছিলাম। পাশে ছিল বিষের বোতল। সকলের চোখে হাসির পাত্র আর মেয়েদের কাছে কাপুরুষ হয়ে বাঁচার চেয়ে তুমি মৃত্যুকে আপন করে নিলে। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা হয় রাশেদ, কি সুখ পেতে তুমি ওইসব মেয়েদের কাছ থেকে? আমি তো অনেক সুন্দরী ছিলাম। রাফিয়ার মতো ফুটফুটে একটা মেয়ে ছিল আমাদের। ওদের সাথে শোয়ার সময় আমার না হোক, রাফিয়ার মুখ কি তোমার চোখে ভেসে উঠতো না রাশেদ? তুমি যদি বুঝতে শারীরিক সম্পর্ক জীবনের সবকিছু না, তাহলে হয়তো আমাদের জীবন আজ অন্যরকম হতো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। গল্পটির ভাবনায় ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।